এটাই লাস্ট ব্যাচ। এই যারা যারা এখনো বাকি আছে সবাই খেয়ে নেবে। অনেক রাত হলো। কনে যাত্রীরা খেয়ে নিয়েছে। আমাদের বাড়ির লোকেরা আর অমিতের বন্ধু-বান্ধবীরাই বাকি আছে। ওই তো বড় কনে আসছে। বসে পড়ো, সব বসে পড়ো। ক্যাটারিং এর লোকেরা তাড়া দিচ্ছে। সম্মত সবাইকে বলে দিল। আমরা সবাই গিয়ে বসলাম। যেহেতু লাস্ট ব্যাচ, তাই গল্প করতে করতে খাবো বলে চেয়ার টেবিলগুলো নিজেদের মতো করে সাজিয়ে বসলাম। আমার স্ত্রী মিতালি কানের কাছে মুখ এনে বলল, কি বুঝলে? আমি বললাম, এখনই শুনবে না রাতে? ধ্যাত, বলে মিতালি চোখ ঘোরায়। আমার উল্টো দিকে লিপি বসেছিল। লিপি হলো ট্যাবলয়েডের মহিলা সংস্করণ। বলল, দীপ্তা, তুমি তো খুব মানুষ চেনো, পরিস্থিতি বোঝো। এখানে কি বুঝছো? দেখলাম খেতে বসা অনেকেই আমার কাছে এটা জানতে চাইছে। মানে অনেকের কাছেই কিছু ধরা পড়েছে। আমি লিপিকে বললাম, এই একদম পাকামি করবি না। গ্যাস খাওয়াচ্ছে। যা বুঝেছি ওসব পরে বলবো। এখন আনন্দ করে খেয়ে সবাই বাড়ি যা। সবাই মিলে চেপে ধরল। প্লিজ বলো না, বলো না। আমি শুধু এক কথাই বললাম, খুব ভালো বুঝছি না। আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে একটু দূরে অমিত নতুন বউকে নিয়ে বন্ধুদের সঙ্গে হাসি মশকরা করে খাচ্ছিল। এই সময় হন্তদন্ত হয়ে রাজীব এসে বলল, দীপদা, কেলো হয়েছে। কোন যাত্রীদের বাস ছাড়ছে না। কেন, কি হয়েছে? দীপ উদ্বেগ প্রকাশ করে। নতুন বৌদির মা শরীর খারাপ করেছে, মরেছে। চল যাই, দেখি আবার কি হলো। কোনো রকমে খাওয়া শেষ করে নিচে নেমে আসে সবাই। দেখে নিচে সোফায় বসে আছে অমিতের শাশুড়ি মা। কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? দীপ জিজ্ঞেস করে। আমার সমস্ত শরীরে কষ্ট হচ্ছে। মানে? ডাক্তার ডাকতে হবে তো। বলুন শরীরের কোন জায়গায় কষ্ট হচ্ছে? দীপ জিজ্ঞেস করে। ক্রমশ রাত বাড়ছে। কোনো যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারছে না। অমিতের বড় শালী বলে, মা চলো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কালকে একটা ভালো ডাক্তার দেখিয়ে নেব। না, আমি যেতে পারবো না। বুঝতে পারছিস না কেন? আমার শরীর খারাপ। আমি এখানেই থেকে যাব। অমিত দীপকে বলে, দীপদা, কি করি বলো তো? সেরকম তো কিছু মনে হচ্ছে না। ডাক্তার ডাকি, কি বলো? তুই চিন্তা করিস না, আমি দেখছি। দীপ আশ্বাস দেয়। মাসিমা, এই বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে সকাল 7টা পর্যন্ত। আপনি এখানে আরাম করে শুয়ে থাকুন। আমরা দেখি এত রাতে ডাক্তার পাই কিনা। তোমরা চিন্তা করো না, ডাক্তার ডাকতে হবে না। আমি ওদের বাড়ি গিয়ে ঘুমবো। এই কথাগুলো দীপের কিরকম কানে ঠেকে। বড় মেয়ে বলে, মা, যদি ভালো থাকো তো চলো। ফুলসজ্জা রাতে মেয়ের বাড়িতে মা থাকবে, এটা শোভনীয় নয়। তুই চুপ কর, তোরা ফিরে যা। আমি ওদের বাড়ি যাবই। দীপের ভারী অদ্ভুত লাগে। দীপ ভিড় থেকে বেরিয়ে একটু ফাঁকা দেখে একটা সিগারেট ধরায়। তারপর লিপিকে ডেকে বলে, লিপি, তখন তুই কি বলছিলিস রে? তুই কি কিছু দেখেছিস? দেখিনি, তবে নিজের কানে শুনেছি। ওই কোরে জাতিদের মধ্যে একটা মেয়ে তার মাকে বলছিল, দেখো মা, বড় মাসি নিজের বড় মেয়ের সংসারটা ভেঙেছে। নিজের সংসারে নিত্য অশান্তি। এখন আবার ছোট মেয়ের সংসারে মাথা গলাচ্ছে। কি সব করবে বলছে। আমি তোমায় বলে দিলুম, আমার বিয়েতে মাথা গলালে যা তা হয়ে যাবে। আগেই বলে রাখলাম, তখন কিন্তু কিছু বলতে পারবে না। দীপ জিজ্ঞেস করে, তারপর? লিপি বলে, সবাই চুপ কর বলে ওকে সরিয়ে নিল। দীপের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়। মনে মনে বলে, এই ভদ্রমহিলা মনে হচ্ছে যন্ত্র জিনিস। সিগারেটের টুকরোটা ফেলে দীপ এসে কোনে যাত্রীদের বলে, আপনারা বাস ছাড়ুন, নিশ্চিন্তে যান, বাস ছাড়ুন। দীপ লক্ষ্য করে, এতক্ষণ অমিতা শ্বশুর নির্বাক দর্শকের ভূমিকায় ছিল। একজন অসুস্থ মানুষের ব্যাপারে কোনো হেলদোল নেই। এমনকি নববধূর মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই। এটা খুবই আশ্চর্যের। তার মানে ভদ্রমহিলার এ ধরনের কাজের সঙ্গে এদের সামক পরিচয় আছে। কে জানি। কোনে যাত্রীদের রওনা করিয়ে এসে দীপ বলে, অমিত, তোর মার সঙ্গে মাসিমাকে পাঠিয়ে দে। কাকুকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তারপর তোর বাড়ি যাচ্ছি। অমিত দীপের দিকে অবাক হয়ে তাকায়। অমিতের সরল মুখটা দেখে দীপের মনে কষ্ট হয়। অমিত খুব ভালো ছেলে। দীপের নিজের ভাই না হলেও ভাইয়ের চেয়েও বেশি। অমিত ছোট থেকে অত্যন্ত মেধাবী। অল্প বয়সী কলকাতায় এক নামকরা কলেজের রাশিবিজ্ঞানের অধ্যাপকের চাকরি পেয়েছে। অমিতের বাবা দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই বাবা মা তাড়াতাড়ি অমিতের বিয়ের সম্বন্ধ করেছেন। অমিত জমি কিনে সবে একতলা বাড়ি করেছে। সামনের বছরে দোতলা হয়ে যাবে। এখন বাড়িতে দুটো ঘর, একটা বাথরুম, একটা দালান। বাড়ির সামনে অনেকটা জমি। আস্তে আস্তে বাড়িটা সাজানোর প্ল্যান আছে।
ফুলসজ্জা রাতে বরকনের ঘর ছাড়া আর অমিতের বাবা মায়ের ঘর, যে কারণে সব আত্মীয় প্রায় রাতেই ফিরে গেছে। আর দু একজন দ্বীপের বড় বাড়িতে আজকে রাতটা কাটাবে। তাই এই ছোট বাড়িতে অমিতের শাশুড়ি কোথায় শোবে। তারপর একখানে গিফট আইটেম। দীপ, মিতালি এবং আত্মীয় বন্ধু বান্ধবরা সবাই ফুলসজ্জার ঘরে এসে একটু রঙ্গতামাশা করতে এলো। এসে দেখে অমিতের শাশুড়ি কাকিমার খাটের উপর বসে আরামসে গল্প করছে। দীপ জিজ্ঞেস করে, শরীর কেমন মাসিমা? একই রকম, হেঁড়ে গলায় উত্তর এলো। দীপ আর সবাই অমিতের সঙ্গে দেখা করে আসার সময় দেখল অমিতের মুখটা একটু কালো হয়ে আছে। পিঠে হাত রেখে দীপ বলল, চিন্তা করিস না, আজ আনন্দের দিন, ওইদিকে মন দে, আমি কাল এসে যা ব্যবস্থা করার করব। পরের দিন সকালবেলা দীপ নিজের স্ত্রীকে নিয়ে অমিতের বাড়ি এলো। দেখল কালকের কারারাধ্যে দেওয়া খাবার বেশ আনন্দের সঙ্গে খাচ্ছেন শ্রীমতী শাশুড়ি। কেমন আছেন মাসিমা? ঘুম ভালো হয়েছিল রাতে? এই বনদেশে যা মশা, সারা দু চোখ এক করতে পারিনি। আজ ভালো করে ঘুমোতে হবে। মশার তেল এনে দিও তো। মরেছে, এ তো বাড়ি যাওয়ার নাম বন্ধ করছে না। ধান্দাটা কি বোঝা যাচ্ছে না তো। দীপ মনে মনে ভাবে। এমন সময় অমিত আসে। কোথায় গিয়েছিলি? দীপ জিজ্ঞেস করে। এই বাইরে একটু পায়চারি করছিলাম, তুমি এসে বাঁচালে। নতুন বউ কোথায়? মিতালি জিজ্ঞেস করে। একটু ফ্রেশ হয়ে আসছে, বলল অমিত। মাসিমা, তাহলে এবার একটা গাড়িটা কি বলেন? এতটা দূর যাবেন? দীপ জানতে চায়। তুমি আমায় চলে যেতে বলছো? ছি ছি, এ কি বলছেন মাসিমা? আপনার মেয়ের বাড়ি, আপনি যতদিন ইচ্ছে থাকবেন। দীপ ছদ্ম অনুশোচনা দেখায়। এতক্ষণ অমিতের বাবা মা দর্শকের ভূমিকায়। এইবার অমিতের শাশুড়ি খুলস থেকে বেরোতে শুরু করে। নানান দোস্ত্রুটি ধরতে শুরু করেন। কোথায় কি রাখতে হবে, কি সরাতে হবে বলতে থাকেন। এখানে ছোট মেয়েকে সংসারের কাজকর্ম শিখিয়ে দিরাগমনের সময় সঙ্গে নিয়ে ফিরবেন বলে মত প্রকাশ করেন। শুনে দীপ একবার অমিত ও নতুন বইয়ের মুখের দিকে তাকায়। দীপ মিতালিকে ইশারায় দিকে বাইরে নিয়ে আসে। বলে, এ তো সাংঘাতিক মহিলা, এখনই মেয়ের সংসারের কন্ট্রোল নিতে চাইছে। এমন ভালো মানুষগুলোর কপালে অনেক দুর্ভোগ রয়েছে, একে আগে ভাগাতে হবে। কিন্তু কিভাবে? দেখি কি করা যায়। তুমি জানো, মেয়েদের বাড়ি থেকে একটা ফোন পর্যন্ত আসেনি, কেউ ওনার খোঁজ নেয়নি। বিকেলে দীপ একজন ডাক্তারকে ডেকে আনে। শ্রীমতী শাশুড়ি তখন নতুন বাবা জীবনের ক্লাস নিচ্ছেন। আসুন ডাক্তারবাবু, আসুন, ইনি রুগী। গতকাল সারা রাত কষ্ট পেয়েছেন। আজকে রাতে যদি বাড়াবাড়ি হয় আমরা বিপদে পড়ে যাব। আপনি ভালো করে দেখুন। কই, কি হয়েছে? না না, আমার কিছু হয়নি, আমি এখন ভালো আছি। ডাক্তার বলেন। সে বললে হয়? এইসব রোগ সাধারণত রাতে বাড়ে। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ুন। জি দেখি। বুকে স্টেথো বসান। তারপর সাংঘাতিক ভয়ে চোখমুখ করে বলেন, দীপ, আমি ভালো বুঝছি না, তুমি অ্যাম্বুলেন্স ডাকো। হার্টের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। এখনই হসপিটালাইজ করতে হবে। শুনে অমিতের বাবা মা ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু খসখস করে প্রেসক্রিপশন লেখেন। এইবার ধর্মর করে উঠে বসে অমিতের শাশুড়ি। ভয় ঘেমে বলে, আমি হাসপাতাল যাব না, আমাকে একটা গাড়ি ডেকে দাও, আমি নিজেই চলে যাব। আমাকে ডাক্তারের কাগজটা দিয়ে দাও। গাড়ি আগে থেকে দীপ ব্যবস্থা করে রেখেছিল। ওনাকে পাড়ার একটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। অমিতের বাবা বলল, দীপ, পথে যদি কিছু হয় আমরা দোষের ভাগিদার হব। দীপ বলে, কোনো চিন্তা নেই কাকু, কিচ্ছু হবে না, ওইসব আমারই প্ল্যান। আর ডাক্তার যে প্রেসক্রিপশন করল, ওটা ফলস। ওই কাগজে দুটো অ্যান্টাসিড আর ভিটামিন ট্যাবলেট লেখা আছে, আর উনি কি ডাক্তার দেখাবেন না, আমি শিওর। অমিত দীপকে জড়িয়ে ধরে বলে, দীপটা, তুমি জোর বাঁচালে। দীপ হাসতে হাসতে বলে, এই যাত্রায় পারলাম, তবে সারা জীবন পারব না। ওদের কথোপকথন শুনে নতুন বইয়ের মুখটা লজ্জায় লাল হয়ে যায়।